হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে শুভসন্ধ্যা জানাই। আজকে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট ক্লাস শুরু করছি 6টার সময়। আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটা খুবই হেল্পফুল হবে, তাই শেষ পর্যন্ত দেখো। আশা করি অঙ্কগুলো ভালো লাগবে। যে তোমরা তো জানোই যে ট্রিক্স দিয়ে আমরা অঙ্কগুলো করি, সেই ট্রিক্সগুলো যাতে করে পরীক্ষার খাতায় কম সময় দাগিয়ে দিয়ে আসতে পারো অঙ্কগুলো, সেরকমই কিছু ট্রিক্স তোমাদেরকে শেখানো হয়। আর দেখো ক্লাসগুলো তোমরা তো দেখছোই, যারা নিয়মিত ফলো করছো তারা বুঝতে পারছো যে অঙ্কগুলো খুব মজার ছিল, এখানে প্র্যাকটিস করানো হয়, তাই না? তো চলো আমাদের প্রথম অঙ্ক কি বলছে আজকে দেখা যাক। ওকে, দেখো আমাদের এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন পরীক্ষার জন্য এই অঙ্কগুলো। দেখো প্রথম অঙ্ক কি বলছে, দেখো যে একটি আয়তক্ষেত্রাকার প্লটের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 60% বেশি। ঠিক আছে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য 30 সেমি হলে সেই আয়তক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, দেখো কি দিয়েছে যে প্রস্থের চেয়ে দৈর্ঘ্যটা বেশি, তাই না? প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 60% বেশি। তাহলে তোমরা তো জানো যে 60% মানে আমাদের হচ্ছে গিয়ে 60/100, তার মানে 3/5। ওকে, 3/5, একটা শূন্য কাটিয়ে দিলাম, 2 3 6, 2 5 10। তার মানে প্রস্থের চেয়ে 60% বেশি কে? দৈর্ঘ্য। তাহলে প্রস্থ যদি 5 হয় তাহলে দৈর্ঘ্য হবে 8, 3 বেশি, 5 হলে 3 বেশি মানে 8 হবে। ব্যাস, তাহলে এইটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এইটা থেকে পেলাম এই এতটা পর্যন্ত। দিয়ে কি বলছে, দেখো সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য 30 সেমি। দেখো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, দেখো ডিফারেন্স কত আমি দেখতে পাচ্ছি 3। সেই 3 ইউনিট মানে তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে 30 সেমি। ব্যাস, এই গল্প। তাহলে 1 ইউনিট মানে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, 3 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 10 সেমি। ঠিক আছে, এটা আমরা এখান থেকে পেলাম। চেয়েছে কি? সেই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য মানে 8, প্রস্থ মানে 5, তাহলে দৈর্ঘ্য প্রস্থ মানে 13, 13 দুগুণে 26 ইউনিট। তাহলে এখানে আমরা কি পেলাম? 1 ইউনিট মানে 10 সেমি, 26 ইউনিট মানে 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি 260 সেমি। এইটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেল, ঠিক না? তো চলো এরপর আমাদের নেক্সট অঙ্ক যা যাক। ঠিক আছে, দেখো তোমরা যারা আছো বা যারা পরে দেখবে ভিডিওটা, সেই অনুযায়ী প্র্যাকটিস করো, আমি একটু ওয়েট করে যাই। ঠিক আছে, আমি পড়ি অঙ্কটা। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হলো 32 সেমি স্কোয়ার। যদি তাদের বাহুর পার্থক্য 4 সেমি হয় তবে উভয় বর্গক্ষেত্রের বাহুর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো এখানে আমরা তো পরিমিতির যে ফর্মুলা সেটা তো জানতেই হবে, প্লাস আমরা এখানে অ্যালজেব্রিক ট্রিক্স কাজে লাগাবো। ঠিক আছে, তোমরা করতে করতে অঙ্কটা মানে এখানে জাস্ট প্র্যাকটিস করানো হচ্ছে। তোমরা তো বাড়িতে অঙ্ক তো প্র্যাকটিস করছোই, প্রিপারেশন নিচ্ছই। এখানে বিভিন্ন রকম পরীক্ষার মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তুলে এনে তোমাদেরকে প্র্যাকটিস করাতে সাহায্য করছে, আর কিছু না। অর্থাৎ এখান থেকে তুমি প্র্যাকটিস করলে তোমার ম্যাথের যে প্রিপারেশনের স্কিলটা সেটা তোমার বাড়তে থাকবে। ঠিক আছে, তো আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুটো বর্গক্ষেত্র আছে, তাহলে একটা যদি আমি এ ধরি আর একটা যদি বি ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য, ক্ষেত্রফল মানে এ একটা এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বলে দিয়েছে 32 সেমি স্কোয়ার। ঠিক আছে, আর কি বলেছে? যদি তাদের বাহুর পার্থক্য মানে আমরা কি জানি? এ আর বি, তাদের পার্থক্য বলে দিয়েছে 4 সেমি। ব্যাস, এবার দেখো এইখানটাতে আমি একটু ফর্মুলা ইউজ করব, বা এইটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে এটা দিয়ে যখন ভাগ করব, তার মানে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, এর একটা ফর্মুলা জানি কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু 8। এবার দেখো এটা এখান থেকে কাটিয়ে দিলাম, তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি এ প্লাস বি সমান হলো গিয়ে 8। এবার দেখো আমি এখান থেকে দুটো
একটা তো দেয়া ছিল a মাইনাস বি সমান 4, আর একটা a প্লাস বি সমান 8 পেলাম। তাহলে আমার কি চেয়েছে, উভয় বর্গক্ষেত্রের বাহুর মান নির্ণয় করো, ঠিক না? উভয় বর্গক্ষেত্রের বাহুর মান, তার মানে এ আর বি চাই আমার। তাহলে এখান থেকে আর এখান থেকে এ আর বি আবার ক্যালকুলেশন করতে হবে। দেখো যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, এটা একটা ট্রিক্স আছে। হয় তুমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করবে, আর না হলে ট্রিক্স ইউজ করবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলি কি করে বার করবে? একটা হচ্ছে এই যে এই 4 প্লাস 8/2, আর একটা হচ্ছে মানে যোগফল বাই 2, আর একটা বিয়োগফল বাই 2। তার মানে যখনই 8 প্লাস 4/2 করবো, একটা সংখ্যা হবে কত? 8 প্লাস 4/2, আর একটা হবে 8 মাইনাস 4/2। এইগুলো হবে দুটো সংখ্যা, ঠিক আছে? তাহলে তুমি হয় না হলে তুমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে নেবে, একবার যোগ করে নেবে। যোগ করে দেখো না, বিয়ে কেটে যাবে, 2a সমান 4 প্লাস 8 মানে 12, a সমান 12/2, এই যে মানে 6 একটা। আর যদি বিয়োগ করি তাহলে দেখো এটা কেটে যাবে, 2b সমান 8 মাইনাস 4 মানে 4, 8 মাইনাস 4 আর b সমান বাই 2। তাহলে এইভাবে তুমি করতে পারবে 2। তাহলে 6 আর 2, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখো এখানে কিন্তু বড় বর্গক্ষেত্রফল ছোট ক্ষেত্রফল কিন্তু বলে দেয়নি। তাহলে 6 সেমি 2 সেমি, যদি কোনো কারণে 2 সেমি আর 6 সেমি দিয়ে দিত এর সঙ্গে একটা অপশন, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে দাঁড়াতো। যেহেতু দেয়নি, আমাদের সমস্যা নেই, ঠিক আছে? ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো, নাম্বার 3, ঠিক আছে? দেখো 3 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে নৌকা স্রোতের অঙ্ক, ঠিক আছে? তো নৌকা স্রোতের এখানে আগে অঙ্কটা দেখো কি বলেছে, তারপরে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। একজন নাবিক স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 36 কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে এবং প্রতি ক্ষেত্রে 6 ঘন্টা সময় নেয়। স্রোতের গতিবেগ নির্ণয় করো। তার মানে কি, নাবিকটা প্রতিকূলে যাচ্ছে 24 কিলোমিটার 6 ঘন্টায়, আর অনুকূলে যাচ্ছে 36 কিলোমিটার 6 ঘন্টায়। তাহলে প্রতিকূল ধরো পি আর অনুকূল ধরো এ। প্রতিকূলে 24 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়, মানে প্রতিকূলের বেগ হয়ে গেল 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? অনুকূলে 36 কিলোমিটার বাই 6 ঘন্টা, মানে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের আর অনুকূলের গতিবেগ পেয়ে গেলাম। এবারে একটা এখানে ফর্মুলা জানো, নৌকা যদি আমি এমনি, বা নৌকা এখানে ব্যক্তি নাবিক যা খুশি বলো, নৌকার গতিবেগ হবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের গতিবেগ হবে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, মানে এটা পি মাইনাস এ হবে, আর কিছু না। প্রতিকূল মাইনাস অনুকূল, ঠিক আছে? পি মাইনাস এ, ব্যাস। এইভাবে সূত্রটা বার করতে হয়। কি করে বার করতে হয় দেখো, এটা মনে রাখবে কি করে, তার আগে আমি তোমাকে দেখিয়ে দিই। ধরো কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কি হয় সেখানে, অনুকূলে বেগ প্লাস স্রোতের গতিবেগ, ঠিক আছে? আর না, এটা উল্টো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যদি প্রতিকূলে যায়, প্রতিকূলে সেক্ষেত্রে কি হবে, প্রতিকূলে যদি নৌকার বেগ ধরি সেক্ষেত্রে আগে স্রোত, না দাঁড়াও একটু গোলমাল হয়ে গেল। হ্যাঁ, অনুকূলে যদি নৌকার গতিবেগ এ ধরি তাহলে সেক্ষেত্রে কি হবে, নৌকা প্লাস স্রোত। আর যদি প্রতিকূলে ধরি সেটা কি হবে, নৌকা মাইনাস স্রোত, ঠিক আছে? দেখো এখান থেকে এন কি করে বার করব, এন মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোত কি করে বার করব, প্রতিকূল মাইনাস অনুকূল বাই 2, ঠিক আছে? তার মানে নৌকা পেতে গেলে নৌকার গতিবেগ মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের গতিবেগ মানে প্রতিকূল মাইনাস অনুকূল বাই 2। এই দুটি সূত্র মনে রাখতে পারলে এই ধরনের অঙ্কগুলো তুমি খুব সহজে করতে পারবে। স্রোতের গতিবেগ চেয়েছে, স্রোতের গতিবেগ মানে হচ্ছে প্রতিকূল মাইনাস অনুকূল, ঠিক আছে? বা আচ্ছা, এটা আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধা ভুল হয়ে যাচ্ছে, মানে অনুকূল মাইনাস প্রতিকূল, মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তার মানে 6 মাইনাস 4 বাই 2, তার মানে হলো গিয়ে তোমার 1 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে ব্যাপার। তার মানে তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তার মানে তোমাকে এখানে মনে রাখতে হবে, যদি অনুকূল, অ্যাকচুয়ালি আমাদের কি, নৌকা এগিয়ে যাচ্ছে, তাই না? নৌকা এগিয়ে যাচ্ছে মানে এবার স্রোতের উল্টো দিকে, এবার স্রোতের দিকে, তার মানে স্রোতের অনুকূলে বা স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের অনুকূলে যদি বলি, স্রোতের অনুকূলেই হয় মানে স্রোত প্লাস নৌকা একসঙ্গে যাচ্ছে, তাহলে অনুকূল এ ফর স্রোত প্লাস নৌকা। আর যদি প্রতিকূলে মানে নৌকা এগিয়ে যাচ্ছে, তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতটা উল্টো দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে যদি নৌকার স্রোতের বেগ তোমাকে মনে রাখতে হয়, তাহলে মনে রাখবে কি, নৌকার গতিবেগ সমান হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের গতিবেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এইভাবে মনে রাখবে, তাহলে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের 3 নাম্বারটার অপশন হয়ে গেল অপশন বি, রাইট অ্যান্সার, ঠিক আছে? এরপর আমাদের চলো নেক্সট অঙ্কতে যাই। দেখো আজকের অঙ্কগুলো খুব ভালো লাগবে, কালকেই মনে হয় তোমাদের পিএসসি পরীক্ষা আছে, একটু দেখে নাও, তাহলে ভালোই লাগবে অঙ্কগুলো। সুনিতা এবং শিলার বয়সের পার্থক্য 12 বছর। যদি 9 বছর আগে বড়জনের বয়স
ছোট জনের চেয়ে 4 গুণ হয় তাহলে তাদের বর্তমান বয়স কত? ঠিক আছে, যদি বড় জনের বয়স, ঠিক আছে, এটা অপশন টেস্ট দিয়েও করা যেতে পারে। ঠিক আছে, দেখো সুনিতা এবং শিলার বয়সের পার্থক্য 12 বছর, তাহলে দেখো প্রত্যেকটাই মনে হয় 12 বছর আছে। ঠিক আছে, এবার দেখো বড় জনের বয়স ছোট জনের 4 গুণ, তাহলে এখানে দেখো ছোট জনটা আগে দেওয়া আছে না, তাহলে ছোট জনের 4 গুণ দেখো বড় জন হচ্ছে কিনা দেখে নাও, যেটা হবে সেটা অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাহলে দাঁড়াও, সেটা বলছে 9 বছর আগে, 9 বছর আগে, ঠিক আছে না? তাহলে প্রতিটা থেকে 9 বছর আগে বিয়োগ করে করে 4 গুণ দিয়ে করতে হবে। তার মানে এখানে 9 বিয়োগ করলে 2, তাহলে এখানে 9 বিয়োগ করলে হচ্ছে তোমার 14, 14, তাহলে 2 9 4 2 4 2 8, এটা হচ্ছে না তার মানে, তাই না? এখানে 9 বিয়োগ করলে হচ্ছে 6, এখানে 9 বিয়োগ করলে হচ্ছে 16 17 18, তাহলে 6 4 6 24, এটাও হচ্ছে না। ঠিক আছে, এদিকে 9 বিয়োগ করলে 4 আর এদিকে 9 বিয়োগ করলে 16, তাহলে 4 4 16, মানে এই অপশনটা রাইট অপশন হচ্ছে। এভাবে তুমি ট্রাই করতে পারো, কিংবা কিংবা এটা ধরো ছোট জনের আর এটা হচ্ছে বড় জনের। ঠিক আছে, ছোট জনের চেয়ে 4 গুণ বেশি, 1 হলো 4। ঠিক আছে, তাহলে দেখো এদের বয়সের পার্থক্য এখানে দেখতে 3, সেটাই আমাদের অঙ্ক দিয়ে দিয়েছিল 12 বছর, তাহলে 3 ইউনিট মানে 12 বছর, 1 ইউনিট মানে 12/3, মানে হয়ে গেল কি 4 বছর। ঠিক আছে, এবারে কি বলছি 9 বছর আগে, তাহলে এখন আমি যদি এই বয়সটা বার করি তাহলে কত চলো দেখি, 4 4 16 আর দেখি হচ্ছে 4 কে 4। ঠিক আছে, না এইটা বলছে 9 বছর আগে, 9 বছর আগের কেস হচ্ছে এইটা। ঠিক আছে, 9 বছর আগের কেস এইটা। এবারে বলছে যে তাদের বর্তমান বয়স কত। ঠিক আছে, তাহলে বর্তমান বয়স যদি আমাকে বার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এবার দেখো 9 বছর আগে মানে দেখো এখানে যদি 9 বছর আগে বড় জনের বয়স ছোট জনের চেয়ে 4 গুণ হয়, তার মানে এটা 9 বছর আগেকার কেস। ওকে, তার মানে 9 বছর আগেকার বয়সটা আমি বের করে নিতে পারবো এখান থেকে 16 আর 4। ঠিক আছে, এরপরে বর্তমান বয়স, এটা 9 বছর আগে, তাহলে বর্তমান মানে +9 করে দুটোকে বাড়িয়ে দিব, তার মানে 16 9 25 আর একটা হচ্ছে 13, তাহলে 25 আর 13। এবার দেখো এখানে কিভাবে উত্তরটা দেওয়া আছে, তাদের বয়স কত, তাহলে বড় জনের বয়স ছোট জনের, দেখো এখানে ছোট জনটা আগে দিয়ে আছে, তুমি এটা বুঝতে পারছো সবগুলো ছোট ছোট তারপর বড়, ছোট বড়, তার মানে 13 25 উত্তর হবে। ঠিক আছে, কিন্তু ছোট বড় বড় ছোট দেওয়া থাকলে কিন্তু আমাদের এই প্রশ্নটা গুলে যাওয়ার সম্ভাবনা ছিল, তার কারণ এখানে বলে দেয়নি যে ছোট এবং বড়র বর্তমান বয়স কত, শুধু বলে দিয়েছে তাদের বর্তমান বয়স কত, মানে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো সেটা একটা ব্যাপার থেকে যায়। যেহেতু এখানে দেখতে পাচ্ছি সবগুলোই ছোট আগে লেখা আছে, তার মানে ছোট তারপর বড়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, চলো এরপর আমাদের নেক্সট অঙ্ক দেখো 5। দেখো এইটা একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, এটাকে সলভ করার একটা দারুণ ট্রিক্স তোমাকে দেখিয়ে দিচ্ছি। যদি এরকম অঙ্ক তোমার পরীক্ষায় আসে তুমি খুব সহজে এটাকে সলভ করতে পারবে। দেখো এইগুলোকে তুমি কি স্কোয়ার করে করে ঝামেলা পাকাবে? মোটেই না। আমরা এক কাজ করব, এইটাকে দেখো কি করতে পারি, 0.11 এটাকে আমি লিখতে পারি 0.011 গুণিত 10 লিখতেই পারি, তাই না? সেরকম প্রতিটাকেই আমি এরকম স্ট্রাকচারে একটা করে 0 খাইয়ে দেবো আর 10 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে যখন এটা স্কোয়ার করবো তার মানে কি এটা স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার যখন করবো তার মানে কি হবে 0.00 একটা খাই দিলাম গুণিত 10, তার মানে এটা স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার, যখন এটা স্কোয়ার করবো তার মানে 0.0031 গুণিত 10, তার মানে এটা স্কোয়ার এটা স্কোয়ার। দেখো প্রতিটাই 10 স্কোয়ার কমন আসছে, তাই না? 10 স্কোয়ার যদি কমন আসে তাহলে পড়ে থাকবে কি, 0.011 তার স্কোয়ার প্লাস 0.006 তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস 0.0031 তার স্কোয়ার। ঠিক আছে, এটা হলো উপরে, আর নিচে দেখো আমাদের ওই একই টার্মটাই একটা আছে, তাই না? একই টার্মটাই আছে। ওকে, তার মানে এই টার্মটা কেটে যাবে, 10 স্কোয়ার মানে 100। খুব সুন্দরভাবে এই অঙ্কটা তুমি সলভ করতে পারবে। শুধু এই ট্রিক্সটা জানতে পারলে তোমার এই অঙ্কটা ইজিলি সলভ করতে পারবে, তাই না? না হলে কিন্তু তোমাকে স্কোয়ার ফোয়ার করে অনেক ঝামেলা পাকাতে হবে। তাহলে কি করলাম আমরা, একটা করে শূন্য খাইয়ে 10 বার করে দিলাম। তাহলে একটা করে শূন্য খাইয়ে 10 বার করলাম মানে এখানে 10 স্কোয়ার, এখানে 10 স্কোয়ার, এখানে 10 স্কোয়ার কমন নিলাম, আর নিচে যেটা পড়ে আছে দেখো সেটাই উপরে চলে আসছে, তাহলে নিচে উপরে কাটিয়ে দিয়ে 10 স্কোয়ার বার করে অ্যান্সার করে দিলাম। এই ট্রিক্সটা তুমি জানতে পারলে পরীক্ষার খাতায় খুব কাজে লাগাবে। দেখো এটাও একটা স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক। হ্যাঁ, এখানে কি বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে 16 কিলোমিটার যেতে 2 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় নেয়। স্রোতের গতি নির্ণয় করো। স্রোতের গতি আমরা কি বললাম, স্রোতের গতি মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলে কি বলছি, 16 কিলোমিটার যেতে 2 ঘন্টা,
তাহলে 16 কিলোমিটার অনুকূলের বেগ তাহলে কত হবে? 16 কিলোমিটার যেতে 2 ঘন্টা, তার মানে হয়ে গেল গিয়ে 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আবার কি বলছে? স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে 4 ঘন্টা, তাহলে প্রতিকূলে কি হবে? তাহলে একই দূরত্ব মানে 16/4 মানে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের সূত্র অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তার মানে 8 মাইনাস 4/2, তার মানে 4/2, তার মানে 2 কিলোমিটার পার আওয়ার। এইটা হয়ে গেল আমাদের স্রোতের গতি বেগ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে সহজে, না হলে পরীক্ষার খাতায় কিন্তু অনেকটা ক্যালকুলেশন বেড়ে যাবে। শুধু এই ট্রিক্স, স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল, আর নৌকা মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এই ট্রিক্স, ব্যাস, আর কিচ্ছু নেই। দেখো এটা একটু ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এইগুলো তোমরা পরীক্ষায়, যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন কোশ্চেন পত্র ঘাটছো, তারা দেখবে এই ধরনের অঙ্ক হামেশা দেখতে পাচ্ছ, তাই না? তো এগুলোকে তুমি কি পূর্ণটুণ্ড ভেঙে টেঙে ট্রিক্স, মানে পূর্ণটুণ্ড ভেঙে তুমি ক্যালকুলেশন করবে? কিচ্ছু না। দেখো আমরা কি জানি, 1 পূর্ণ 1/2 মানে আমরা জানি তো 1 প্লাস 1/2, ঠিক আছে? তাহলে এগুলোকে সবগুলোকে এরকম করে ভেঙে দেবো। কিভাবে ভাঙবো এটা? 777 প্লাস 1/5, 777 প্লাস 2/5, 777 প্লাস 3/5, 777 প্লাস 4/5। তাহলে দেখো 4টা 777 পাচ্ছ, মানে আমি এখান থেকে একবারে আমি 4টা 77 লিখে দিলাম। তারপরে আর কি পাচ্ছি? তারপরে আমি পাচ্ছি 1/5, 2/5, 3/5, 4/5 যোগফল, ব্যাস, আর কিছু নেই। এবার 4 7 28 আর 2, 4 7 28, 2 30, 3, 4 7 28 31। আর এখানে দেখো নিচে 5 লসাগু হচ্ছে, 4 3 7 2 9 1 10 বাই 5 মানে হয়ে গেল 2, তার মানে হয়ে গেল গিয়ে 3110। অর্থাৎ তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এইটাই সব থেকে সোজাভাবে ক্যালকুলেশন করার ট্রিক্স, তাই না? অন্য কোনো ভাবে করতে গেলে কিন্তু তোমার ক্যালকুলেশন বেড়ে যাবে। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কতে যাই। আজকের অঙ্কগুলো আশা করি তোমাদের বুঝতে পারছো, ভালো লাগছে। তো চলো 8এর অঙ্ক দেখো। দেখো এটা আমাদের অঙ্ক হচ্ছে সময় কার্যের অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা হামেশাই করেছো এবং করছো, কিন্তু এখানে কি বলেছে, একটা কাজের পরিমাণের টাকা দিয়েছে 6000 টাকা, তাই না? XYZ 6000 টাকায় একটি কাজ করার জন্য দায়িত্ব নিয়েছিল। এবার দেখা যাচ্ছে কি এক্স এবং ওয়াই একত্রে কাজটার 3/4 অংশ করেছিল, একত্রে কাজটা 3/4 অংশ করেছিল, বাকিটা জেড করেছে। তার মানে কি এক্স আর ওয়াই মিলে কাজটা করছে 4/3 ভাগ, আর জেড সেখানে কাজটা করছে 1 ভাগ। ব্যাস, এটা হয়ে গেল কাজের পরিমাণ। তার মানে টাকাটা কিভাবে দেওয়া হয়? কাজ করার দক্ষতা যে টাকাটা দেওয়া হয়, তার মানে এরা যে টাকাটা পাবে 3:1 অনুপাতে টাকাটা পাবে। তাহলে জেড কত টাকা পেয়েছি, জেডের টাকাটা, তাহলে জেডের পরিমাণ কত? 1, কতর উপরে? 3 একে 4, 4-এর উপরে কত টাকার মধ্যে? ব্যাস, এই তো গল্প। আর ব্যাস, 4-6, একদম ইজিলি হয়ে যাবে, তাই না? 1500 টাকা হয়ে যাবে জেডের ভাগের পরিমাণ। ব্যাস, এভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্ক দেখা যাক। এই দেখো, এটা ট্রেন সংক্রান্ত গতির অঙ্ক। আমরা ট্রেন সংক্রান্ত গতির চ্যাপ্টারটা খুব করাচ্ছি সুবিদ্যা স্যারের বই থেকে। অতএব ওখান আর যেই পরীক্ষায় দাও না কেন, সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত নিয়ে মোটামুটি 2-3টা কোশ্চেন আসে। তো তাই সময় দূরত্ব বলো বা ট্রেন সংক্রান্ত নিয়েই বলো, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? এটা আমরা অ্যাকচুয়ালি সুবিদ্যা স্যারের বই 2টো চ্যাপ্টার আছে, সময় দূরত্বটা ছেড়ে দিয়েছি। ট্রেন সংক্রান্ত চলছে, আমি ফার্স্ট ক্লাস করেছি, আবার আগামীকাল সন্ধ্যে 6টায় ফার্স্ট ক্লাস করবো, সেকেন্ড ক্লাসটা করবো। তাহলে দেখো এইটা কি বলেছে, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দিয়ে দিয়েছে 3:4। ঠিক আছে, কি দ্বিতীয় ট্রেনটি 3 ঘন্টায় 300 কিলোমিটার যায়, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত? একদম 10 সেকেন্ডের ব্যাপার। কি করবে? তো দ্বিতীয় ট্রেনটার গতিবেগ দিয়ে দিয়েছে কি 3 ঘন্টায় 300 কিলোমিটার, তার মানে গতিবেগ কত হবে? 300/3 মানে 100 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা কার? দ্বিতীয় ট্রেন। তাহলে দ্বিতীয় ট্রেনটায় 4 ছিল, 3:4 গতিবেগের অনুপাত, সেই 4 মানে এখানে 100, তাহলে 1 মানে কত হয়ে গেল? 100/4, তার মানে হয়ে গেল 25। তাহলে কি চেয়েছে? প্রথম ট্রেনটার গতিবেগ কত? প্রথম ট্রেনটার গতিবেগ 3 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 25 হয়, তাহলে 3 ইউনিট কত হবে? 25 দিয়ে গুণ করবো, সিম্পলি কেস একদম 75 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল প্রথম ট্রেনের গতিবেগ। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো তোমার পরীক্ষার খাতায় পড়লে 3 থেকে 4 সেকেন্ড লাগার কথা, তুমি দেখেই অঙ্কটা সলভ করতে পারবে, তাই না? যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে এইভাবেই তোমার অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এটা একটা হচ্ছে আমাদের প্রফিট লসের অঙ্ক। ঠিক আছে, তো দোকানদার কি বলছে, তার খরিদ্দারদের 10% ছাড় দিয়েও
ক্রয় মূল্যের উপর 20% লাভ করে। ঠিক আছে, যে পণ্যের দাম মূল্য মানে যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তবে তার ধার্য মূল্য কত? ঠিক আছে, এগুলো আমাদের কিভাবে করি, সিপি, এমপি, এসপি, কস্ট প্রাইস, মার্ক প্রাইস এবং এটা হচ্ছে সেলিং প্রাইস। প্রথমে কি বলি, 10% ছাড় দেয়। 10% ছাড় কার উপর দেয়? তুমি যে দামটা দেখতে পাবে দোকানে, যে জিনিসটা কিনতে যাবে, সেই জিনিসটা কিনতে গিয়ে দেখবে একটা জিনিসটার উপর যে দামটা লেখা আছে তার উপর 10% ছাড় দেয়। সেটা কি? সেটা হচ্ছে মার্ক প্রাইস, মানে মার্ক প্রাইসের উপর 10%। তারপরে 10% মানে আমরা কি জানি, 10 এর 100 মানে 1 এর 10। তার মানে মার্ক প্রাইস যদি 10 লেখা থাকে তাহলে 1 টাকা ছাড় দেয়, তার মানে হবে কত? 9। ঠিক আছে, এবারে ক্রয় মূল্যের উপর 20% লাভ। এবার 20% মানেও সেটা জানো তোমরা, 20 এর 100 মানে হচ্ছে 1 এর 5। তার মানে ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তো লাভ করে 1 টাকা, মানে ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে 1 টাকা লাভ করে তুমি তাকে বেচতে কত টাকা হবে? 6 টাকায় বেচতে হবে। ঠিক আছে, তাহলে তাকে একটা জিনিসের 2 রকম দাম পেয়েছি, একবার 9 টাকা একবার 6 টাকা, সেটা তো সম্ভব নয়। তার মানে এই সেলিং প্রাইসটাকে সেম করে নিতে হবে, কারণ একটা জিনিসকে একজন ব্যক্তিকে একই দামে বিক্রি করবে। তাহলে এটাকে দেখো 2 আর এখানে 3 গুণ করলে তুমি এদিকটা সমান হচ্ছে। তার মানে কত হচ্ছে বলো দেখি, 3 5 15, 2 গুণ করলে এখানটা হচ্ছে 20 আর 318। তার মানে কি 15 টাকায় কিনেছিল, 20 টাকা লিখেছিল, তোমাকে 18 টাকায় বিক্রি করেছে। তাহলে তার ধার্য মূল্য কত? ধার্য মূল্য কত, তাই না? কিন্তু এখানে বলে দিচ্ছে পণ্যের ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে 450, সেখানে আমরা দেখতে পেয়েছি 15। তাহলে যেটাই 15 সেটাই 450। এই 15 থেকে 450 যেতে আমাকে 30 গুণ করতে হয়েছে। ধার্য মূল্য চাই, ধার্য মূল্য মানে এইটা, এখানে 30 গুণ করে দাও, তার মানে হয়ে গেল 600। এই হলো গল্প, আর কিছু না। তার মানে হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটাকে তুমি এইভাবে সলভ করতে পারবে। ওকে, চলো আমাদের 11 নম্বর অঙ্ক দেখো কি বলছে। দেখো এটাও দেখো, ট্রেনের যারা আগামী মানে গতকালের ক্লাস করেছো তারা এই অঙ্কটা খুবই ইজিলি পারবে। কেন না, ট্রেন যদি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে তার মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর যদি প্ল্যাটফর্ম, সুড়ঙ্গ বা তোমার ব্রিজ কে অতিক্রম করে তার মানে দুজনের দৈর্ঘ্য একসাথে অতিক্রম হচ্ছে, তাই না? এদিকে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের। তো এখানে কি বলছে দেখো, যে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যথাক্রমে 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড সময় নেয়। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয় তাহলে তাদের একে অপরকে বিপরীত দিকে যেতে কত সময় লাগবে? ঠিক আছে, এবার দেখো একে অপরকে বিপরীত দিকে, তার মানে কি দুটো ট্রেন একে অপরের দিকে আসছে, তার মানে একটা আপেক্ষিক বেগ তৈরি হচ্ছে। সেই আপেক্ষিক বেগটা কি হবে? যেহেতু একে অপরের মুখে আসছে তার মানে দুটো বেগের যোগফল হয়ে যাবে। ঠিক আছে, তোমার কি বলেছে? সময়। সময় মানে আমরা কি জানি? সময় মানে দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব এখানে কত? দেখো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, তার মানে কি দুজনকে অতিক্রম করছে, মানে দুটোই যোগফল হয়ে যাবে, অর্থাৎ 120 মানে 240। ঠিক আছে, দূরত্ব বাই আমাদের কি বলছি সময়, মানে দূরত্ব বাই বেগ। তাহলে বেগ এখানে কি হবে? আপেক্ষিক বেগ। তাহলে সেক্ষেত্রে কি করে বার করবো? দেখো প্রথম ট্রেনটা কি বলছে, একটা পোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, 10 সেকেন্ড অতিক্রম করে, 10 সেকেন্ড অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য তো 120, তার মানে প্রথম ট্রেনের গতিবেগ হয়ে যাবে 120/10, আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 120, কিন্তু সে 15 সেকেন্ড অতিক্রম করছে, তার মানে 120/15। ব্যাস, এটা হলো তোমার বেগ। তাহলে দূরত্ব বাই বেগ হয়ে গেল সময়। ব্যাস, তার মানে এখানে একটু কালটানি করে নাও। তার মানে তোমার হচ্ছে এখানটা 240, আর এখানটা হচ্ছে কত? 12, আর এটা হচ্ছে তোমার 8, 12 8 20, তার মানে দেখো 12 সেকেন্ড সময় লাগছে, তাই না? বেশ, সবগুলো মিটার পার সেকেন্ডে ছিল। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইভাবে তুমি কিছু ট্রিক্স জানলে এইভাবে তোমার এই অঙ্কগুলো সলভ হয়ে যাবে। ওকে, চলো 12 অঙ্ক দেখো। জনের বয়স জিনের চেয়ে দ্বিগুণ। ঠিক আছে, এই জিন, জিন আর এই জন, জনের বয়স জিনের চেয়ে দ্বিগুণ। জিন যদি 1 হয়, জন হবে 2। ঠিক আছে, 3 বছর পর তাদের বয়সের যোগফল হবে 66 বছর। তাহলে এটা হচ্ছে তোমার কিছু দেয়নি, মানে এখানে তোমার বর্তমান বয়স ধরে নিতে হবে, এটা বর্তমান। 3 বছর পর তখন দুজনের বয়সের যোগফল 66, দুজনের বয়সের যোগফল 66। তাহলে 3 বছর আমরা পিছিয়ে যাব। 3 বছর পিছিয়ে যাবো মানে কি, এরও 3 পিছাবে, এরও 3 পিছাবে, তার মানে অ্যাকচুয়ালি 6 পিছাবে। তার মানে 66 থেকে 6 বিয়োগ করলে হয়ে গেল 60। তাহলে 3 বছর আগের দুজনের যোগফল 60, তাহলে এখানে 2 + 1, তার মানে 3, সেই 3 মানে হলো গিয়ে 60, 1 মানে হলো গিয়ে 20। তাহলে একদিকে হয়ে গেল 40, তাহলে 1 ইউনিট মানে 20, তাহলে 2 ইউনিট মানে 2 × 20, আর 1 ইউনিট মানে হয়ে গেল 20। ব্যাস, তাদের বর্তমান বয়স 40 এবং 20। কাদের? জিন এবং জনের।
জিন মানে 20 জন 40, 20 আর 40 যেখানে যেখানে অ্যান্সার পাবে, যেটা অ্যান্সার সেটাই হবে। 40-20 দাগ দিয়ে চলে এসো না, এটা মানে ভুল হয়ে যাবে, কারণ যখনই দেখবে 40-20 মিলে যাচ্ছে ফটাক করে বসে দিয়ে চলে আসবে। কিন্তু তোমাকে দেখতে হবে জিন এবং জন, তার মানে জিন আমাদের এইটা, জন এটা, তার মানে 20 আর 40 হবে এই অঙ্কটা রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো নেক্সট। 40-20 নয়, 20 আর 40, জিন এবং জন। ঠিক আছে, চলো এরপর আমাদের নেক্সট অঙ্ক দেখা যাক। 1 ডজন জোড়া মোজার ধার্য মূল্য 80 টাকা। 1 ডজন জোড়া, 1 ডজন নয়, 1 ডজন জোড়া, হ্যাঁ মানে 1 ডজন মানে কি 12, তাহলে 12 জোড়া মোজার ধার্য মূল্য 80 টাকা, যা 10% ছাড়ে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা নয়, মজি নয় মোজা হবে, তাই না? 24 টাকায় কয় জোড়া মোজা কেনা যাবে? ঠিক আছে, তা 10% ছাড়ে পাওয়া যায়। 10% মানে আমরা জানি 1/10, মানে 10 টাকা যদি দাম হয়, তাহলে 10 টাকা দাম হলে ছাড়ে পাওয়া যাচ্ছে 9 টাকায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার মার্ক প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে জোড়ার ধার্য মূল্য 80 টাকা, তার মানে তোমার এটা যদি 80 হয়, তার মানে আমাকে 8 গুণ করতে হয়েছে, সেখানে 8 গুণ করে দাও, মানে 72। তার মানে কি বলছে, তার মানে কি এখানে কেনা যাবে মানে কি কিনছে, এখানে মানে অ্যাকচুয়ালি একজন লোক মানে ব্যক্তি যে কিনছে, মানে এটা সিপি হবে, তাই না? ব্যবসাদারের ক্ষেত্রে এটা লিখছি, আর দোকানদারের ক্ষেত্রে সিপি হবে। ব্যবসাদারের ক্ষেত্রে এসপি আর দোকানদারের ক্ষেত্রে সিপি। হ্যাঁ মানে দোকানদারের ক্ষেত্রে এসপি আর যে ক্রেতা তার ক্ষেত্রে সিপি হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি 12 জোড়া মোজার দাম 72 টাকা, তাহলে 72 টাকায় 12 জোড়া মোজা পাওয়া যায়, 1 টাকায় আর 24 টাকায়, ব্যাস 24 × 72, 3 × 4 = 12, এই গল্প, 3 × 4 = 12। তার মানে তোমার অপশন এ অর্থাৎ 4 জোড়া ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপর আমাদের নেক্সট অঙ্ক যাওয়া যাক। একটি কারখানায় উৎপাদিত খেলনার 20% ত্রুটিপূর্ণ এবং অবশিষ্ট 25% ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদি 4800টি খেলনা ভালো অবস্থায় থাকে, তাহলে উৎপাদিত খেলনার আসল সংখ্যা কত ছিল? ঠিক আছে, তাহলে ধরে নাও 100টা খেলনা ছিল, তার মধ্যে 20% ত্রুটিপূর্ণ, তাহলে 100-র 20% মানে কত হচ্ছে? 100-র 20% মানে হচ্ছে গিয়ে তোমার 20টা, তাই না? তার মানে 20টা ত্রুটিযুক্ত, তার মানে থাকলো কত? 80টা। আবার তার মধ্যে 25% ক্ষতিগ্রস্ত, তাহলে 25% মানে কত হবে বলো তো? 20, তাই না? 20 হচ্ছে, তাই না? তাহলে 25-এর 100, 4 4 20 80, তার মানে এখান থেকে 20 বিয়োগ করে দাও। তার মানে অ্যাকচুয়ালি ভালো হচ্ছে 60টা, সেই 60 মানে এখানে 4800। ঠিক আছে, 60 মানে 4800, তাহলে 1 মানে কত হবে? 1 মানে হবে তোমার 80টা। ওকে, 0 0 কাটে দিলাম, 848, তাহলে 1 মানে 80। তাহলে উৎপাদিত খেলনার আসল সংখ্যা কত ছিল? আমি তো ধরেছিলাম 100, তাহলে 1 ইউনিট মানে 80, তাহলে 100 ইউনিট মানে এখানে 80 দিয়ে গুণ করে দেবো, তার মানে দাঁড়ালো কত আমাদের? 8000। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলোকে তুমি এত সহজে সলভ করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 15। একটি ট্রেন প্রথম 40 কিলোমিটার দূরত্ব 80 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং দ্বিতীয় 30 কিলোমিটার দূরত্ব 60 কিলোমিটার পার ঘন্টায় অতিক্রম করে, তাহলে এর গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে আমরা কি জানি? গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়। তার টোটাল ডিস্টেন্স এখন দু ক্ষেত্রে দিয়েছে, দেখো প্রথম 40 কিমি আর দ্বিতীয় 30 কিলোমিটার, তার মানে টোটাল ডিস্টেন্স হয়ে গেল 40 আর 30 70। এবার টোটাল সময়, সময় দেখো প্রথম 40 কিলোমিটার হচ্ছে 80 কিলোমিটার, তাহলে এক্ষেত্রে সময় কত না? দূরত্ব বাই বেগ, এক্ষেত্রে সময় হচ্ছে এইটা। দ্বিতীয় ক্ষেত্রে 30 কিলোমিটার গেছে 60 কিলোমিটার ঘন্টায়, মানে দূরত্ব বাই বেগ, ব্যাস। তাহলে প্রথমের সময় দ্বিতীয় সময়, তাহলে টোটাল সময় হয়ে গেল আর টোটাল ডিস্টেন্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি এইটা মানে হচ্ছে 1/2 আর এটাও মানে দেখো 1/2, তাহলে 1/2 1/2 মানে 1, তাহলে অ্যাকচুয়ালি 70/1 মানে হয়ে গেল গিয়ে 70 কিলোমিটার পার ঘন্টা এই অঙ্কটির অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্কে যাওয়া যাক, 16 নম্বর অঙ্ক। ওকে, দেখো এই অঙ্কগুলো আমরা অনেকবার করেছি, কে বলতে পারে কালকে এই ধরনের অঙ্কটা পড়তেই পারে, তাই না? চায়ের দাম 20% কমানো হয়েছে, প্রকৃত মূল্য ফিরিয়ে আনার জন্য নতুন মূল্য বৃদ্ধি করতে হবে কত? তাহলে 20% মানে আমরা কি জানি? 20/100 মানে 1/5, মানে কমানো হয়েছে, মানে আগে যদি 5 টাকা থাকতো তাহলে এখন হয়ে গেছে 4 টাকা। এবার প্রকৃত মূল্য ফিরিয়ে আনতে হবে, মানে আগে যদি 4 হয় তাহলে 5, এইটি করতে হয়েছে, আর কিছু নয়। তাহলে কত মূল্য বৃদ্ধি করতে হবে? দেখো 1 বেড়েছে, 4-এর উপরে 100%, ব্যাস, তার মানে 4 পজিশন 100 এগুলো আমরা করে করে গাড়ি খুব পেকে গেল, তাই না? অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
ঠিক আছে, রাইট অ্যান্সার। ওকে, তো 17 অঙ্ক দেখো। দেখো এটাও কিন্তু আমরা সময় কার্যে এই অঙ্কটা খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছি। সে একইভাবে করবো আমরা। এ একটি কাজ 36 দিনে, বি একটি কাজ 54 দিনে, সি একটি কাজ 72 দিনে। এবারে এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হচ্ছে বলো দেখি। তোমার 6 লং 54, 8 লং 72, 9 একটা ছিল, আবার 2 খাই দিলাম, 2 3 4, আবার একটা 2 খাই দাও, 1 3 2, মানে 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে 24, 9 দুগুণে 18 দুগুণে 36, আর 6 6 6 36, 3 3 6 78, 21 216 হচ্ছে লসাগু। ব্যাস, এবার 36 দিয়ে যখন ভাগ করব তখন হচ্ছে 6, যখন 54 দিয়ে ভাগ করব তখন হচ্ছে 4, আর যখন আমরা 72 দিয়ে ভাগ করব তখন হচ্ছে কি 3। এই হলো গল্প। ঠিক আছে, এবারে কি বলছে যে তারা কাজটি শুরু করুক কাজটা। এ বি সি তিনজন মিলে কাজটা শুরু করলো। ঠিক আছে, কাজ শেষ হওয়ার 8 দিন আগে এ চলে যায় এবং 12 দিন আগে বি চলে যায়। আচ্ছা, আগে 12 দিনটা আছে নিশ্চয়ই, 12 দিনটা হবে, বি চলে যায়, মানে এ আর সি তখন কাজ করছে লাস্ট 12 দিন। আবার 8 দিন আগে এ চলে যায়, তার মানে এ চলে যায়, মানে লাস্ট 8 দিন সি করেছে আর 4 দিনে এ প্লাস সি করেছে। দেখো তুমি বুঝতে 12 দিন আগে কে চলে যায়, 12 দিন আগে বি চলে যায়, তাহলে নিশ্চয়ই এ আর সি কাজ করবে। আবার লাস্ট 8 দিনে, মানে 8 দিন আগে এ চলে যায়, তাহলে 8 দিন আগে এ চলে যায় মানে সি শুধু কাজ করবে। তো দেখো এখানটা হিসাবটা এইভাবে করে নেবে। তাহলে এবারে সি 8 দিন করেছে, সি একদিনে 3 ইউনিট করে, তাহলে 8 দিনে কত হবে, 24 ইউনিট। ঠিক আছে, এবার এ প্লাস সি 4 দিন করেছে, এ প্লাস সি মানে 6 প্লাস 3 9, একদিনে 9 ইউনিট, তাহলে 4 দিনে কত হবে, 4 9 36 ইউনিট। তাহলে দেখো এই লাস্ট 12 দিনে অ্যাকচুয়ালি 6 36 সালে 40 আর 60 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে 60 ইউনিট যদি লাস্ট 12 দিনে কাজ হয়, তাহলে বাকি রইল কত, আর 6 5 156 ইউনিট, তাই না? 156 ইউনিট এ বি সি তিনজন মিলে করেছে। ঠিক আছে, সেটা কত, 6 4 10 দিনে 13, একদিনে 13 ইউনিট করলে 156 ইউনিট করতে কত সময় লাগাবে, 12 দিন সময় লাগাবে। এবার গল্পটা কি বলেছে, সি কতদিন কাজ করেছিল। আচ্ছা, সি কতদিন কাজ করেছিল না, তোমার এখানে অ্যাকচুয়ালি সি হবে না বি হবে সেটাই বুঝে উঠতে পারছি না। প্রিন্ট সি তো সব দিনই কাজ করে গেছে, তাই না? সি 8 4 12 12 24, তার মানে অ্যাকচুয়ালি যদি হয়, সি যদি বলে যে সি কতদিন কাজ করেছিল, সি তো প্রতিদিনই কাজ করেছে, মানে 8 4 12 আর আবার প্রথম দিন 12, তার মানে 24 হবে অ্যান্সার। ঠিক আছে, যদি এ বলতো, এ হলে কি হবে, দেখো 12 আর 4 16 হতো, 16 নাই। আর যদি বি বলতো তার মানে শুধু 12। ঠিক আছে, এটা একটু দেখবে, যদি সি দেওয়া থাকে তাহলে সি তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে গেছে, তার মানে 12 12 24। তাহলে যদি শুধু সি এর জন্য, তাহলে আমাকে এত কিছু করতে হতো না, তাই না? শুধু সি এর জন্য আমরা এমনিতেই অঙ্কটা করে নিতে পারতাম খুব সহজে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা একটু খেয়াল রাখলেই হয়ে যেত অঙ্কটা। বেশ, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। ইয়েস, 18 অঙ্ক দেখো। দেখো এই অঙ্কগুলো আমরা সময় দূরত্বের চ্যাপ্টারটাই করেছি। একটি ট্রেন তার নিজস্ব বেগের 2/5 বেগ নিয়ে চলে, মানে কি 5 যদি আগে বেগ হতো, এখন 2 বেগ নিয়ে যাচ্ছে, দিয়ে এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়। তাহলে এটা হলো কি আমাদের বেগ, আর বেগ ও সময় কি পরস্পর ব্যস্তানুপাতি। তার মানে আমি এটা ঘুরে দিলাম, মানে কি বেগের অনুপাত যদি এটা হয়, সময়ের অনুপাতে এটা হবে। তাহলে স্বাভাবিক বেগে যখন যায় তখন সময় লাগছে এটা, আর স্বাভাবিক বেগের যে নিউ বেগটা তৈরি হচ্ছে 2/5, মানে 2 ভাগ বেগ নিয়ে যাচ্ছে, তখন এটা নিউ, তখন সময় লাগছে এটা। তাহলে এই যে সময়টা দিচ্ছে এটা নিউ বেগের সময় দিচ্ছে, তার মানে 5 ইউনিট মানে 15 ঘন্টা। তাহলে 1 ইউনিট মানে হয়ে গেল গিয়ে 3 ঘন্টা। ব্যাস, তাহলে কি বলছে, যদি ট্রেনটি নিজস্ব বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছাবে, নিজস্ব বেগে ছিল এটা, তার সময় ছিল এটা, তাহলে 1 ইউনিট যদি 3 ঘন্টা হয়, তাহলে 2 ইউনিট মানে হয়ে যাবে 6 ঘন্টা। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, রাইট অ্যান্সার দিয়েছো। চলো আমাদের 19 অঙ্ক দেখা যাক কি বলছে। একজন মানুষ 21,600 টাকায় একটি ওয়াশিং মেশিন বিক্রি করে 8% লাভ করে 20% লাভ পেতে এই মেশিনটি কি দামে বিক্রি করতে হবে। ঠিক আছে, 20% লাভ পেতে এই মেশিনটিকে, আচ্ছা যাই হোক, 8% লাভ করেছে বিক্রি করলে, 8% মানে হচ্ছে 8 এর 100, তাই না? তার মানে 2 এর 25। ওকে, তার মানে কি 25 টাকায় যদি দাম হয় তাহলে লাভ করে, তার মানে তাকে 2 টাকা লাভ করতে হয়েছে, তার মানে তাকে বিক্রি করতে হবে 27 টাকায়। এই হলো গল্প। তাহলে বিক্রি করে এত টাকায় বিক্রি করেছে, তার মানে যেটাই 27 সেটাই আমাদের হয়ে গেল কি 21,000
600। ঠিক আছে, তার মানে 27 ইউনিট মানে 21,600 1 ইউনিট আর আমাদের 25 ইউনিট। এইটা হয়ে গেলে আমাদের কি হবে, এটা হয়ে যাবে আমাদের ক্রস প্রোডাক্ট, মানে কস্ট প্রোডাক্ট, তাই না, সিপি। তার মানে এটা দেখো কত কত কাটারি যাচ্ছে, 7-8-56, তারপরে 8 দিয়ে কেটে যাচ্ছে 8, মানে 800। তাহলে 8-25 হচ্ছে আমাদের 8-25 200, তাহলে 200 আবার তার গায়ে দুটো শূন্য, তার মানে এটা হলো সিপি। এবারে 20% লাভ পেতে চাই, তার মানে 100 টাকার জিনিসকে 120 টাকায় বেচতে হবে, তাহলে 1 টাকার জিনিসকে আর এত টাকার জিনিসকে, তাহলে গল্প শেষ। 200 আবার দুটো শূন্য, তো দুটো শূন্যকে উড়িয়ে দাও, তাহলে 12×2 = 24 আর 3টা শূন্য, তার মানে 24,000 টাকায় বিক্রি করতে হবে। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, চলো 20 দেখো কি বলছে। দেখো এটাও ইন্টারেস্টিং অঙ্ক, এই ধরনের অঙ্ক আমি করিয়েছি, ঠিক না। এ বি সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16, 24, তাহলে এ একটি কাজ 8 দিনে, বি একটি কাজ 16 দিনে, সি একটি কাজ 24 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে লসাগু যদি করি আমি দেখতে পাচ্ছি কি 24 × 48, 48 হচ্ছে গিয়ে লসাগু, তাই না। তার মানে 8-6 48, 3 × 48, 24 × 48। বি একদিন অন্তর এ ও সি কে সাহায্য করে, তার মানে এ যেদিন কাজ করবে সেদিন বি কাজ করবে, আবার সি যেদিন কাজ করবে সেদিন বি কাজ করবে, এরকম করে একদিন এভাবে একদিন এভাবে, মানে একদিন এ প্লাস বি একদিন সি প্লাস বি, একদিন এ প্লাস বি একদিন সি প্লাস বি, এরকম করে কাজটা করতে যাবে। তার মানে দেখো এখানটাকে নিচে আমি দুদিনের হিসাব করছি, দুদিনের হিসাব করে দেখছি আমাদের কেসটা কি হচ্ছে। তাহলে একদিনে এ প্লাস বি 6-3 9, আর দ্বিতীয় দিনে সি প্লাস বি 3-2 5। ঠিক আছে, তাহলে দুদিনে দেখো 14 ইউনিট তারা কাজ করছে, কিন্তু আমার 48 ইউনিট টোটাল কাজ। তার মানে আমি যদি এখানে 3 গুণ করে দিই, তার মানে দেখো 3 মানে আমি এখানে পেয়েছি 6 দিনে 42 ইউনিট কাজ করছে। তা এখনো 42 যদি বিয়োগ করে দিই, তার মানে এখনো 6 ইউনিট কাজ আছে। সেই 6 ইউনিট কে করবে, তাহলে দেখো 2 দিন, 2 4 দিন, 2 6 দিন, তারপর দিনে কে আসবে, এ আর বি একদিনে 9 ইউনিট কাজ করে, তাহলে 6 ইউনিট করতে কত সময় লাগাবে, 6 এর 9 দিন, তার মানে 3 দুগুণে 6, 3 3 9, তাই না। তার মানে 2-3 দিন লাগবে। লাস্ট যে কাজটা সেটা 2-3 দিন লাগবে। তাহলে আগের 6 দিন আর এখন 2-3 দিন, মানে 6 পূর্ণ 2-3 হবে তোমার অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, একদম রাইট অ্যান্সার। চলো এবার আমাদের 21 অঙ্ক দেখো। এটা অংশীদারি কারবারের অঙ্ক। এ বি সি একটা ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 10,000 টাকা 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শেষে মোট 8,900 টাকা লাভ হয়, তাহলে বিয়ে করে পাবে। দেখো সবগুলোকে তুমি যারা যারা করেছে, ইনভেস্ট করেছে, দেখো সবগুলোকে আমি দুটো করে বাদ দিলাম, ঠিক না। তখন আমি যদি দেখি যে 12 টাকা 4 মাসের জন্য এ, তাহলে এর 12 টাকা 4 মাসের জন্য মানে 48 টাকা, বি 14 টাকা 5 মাসের জন্য 5×14 70, সি 10 টাকা 6 মাসের জন্য মানে 60। ঠিক আছে, দুটো শূন্য লিখতে হবে, আর কিছু না। ঠিক আছে, তাহলে ব্যবসা শেষে মোট লাভ হয়েছে 8,900 টাকা, তার মানে এই যোগফলটা হচ্ছে 8,900 টাকা। তাহলে বি কত টাকা পাবে, বি মানে এখানে 70, তার মানে আমি এভাবে বার করে নেবো 70 আউট অফ কত না 8, 7 6 13 4 17 আর 8,900, ব্যাস এই হলো গল্প। ঠিক আছে, এটা মনে হচ্ছে 5 4 40, 5 3 15 4 19, 5 8 40 4, 5 3 15 4 19, 5 হচ্ছে না, না এটা তো কাটারি যাবেই। 8,900 টাকা, তাই না, 5ই তো হবে, 5 8 138 কে 8 7 6 13 4, ও 13 4 17, সরি 17 হবে, তাই না, এটা 17। তাহলে 5 8 40 4, 5 7 35 4 39 3, 5 1 5 8, মানে এটা হয়ে গেল 50। তাহলে 5 7 35, মানে 3,500 টাকা হয়ে যাবে বি টাকা পাবে 3,500 টাকা। তাহলে এই অঙ্কটা এইভাবে তুমি অঙ্কটা করে নিতে পারবে। ঠিক আছে, রাইট অ্যান্সার দিয়েছো। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো। সুমিত 25,000 টাকাকে দুটি ভাগে 15% এবং 18% পারে দুটি আলাদা ব্যাংকে জমা দেয়। 1 বছর পরে এত টাকা সুদ পায়। ঠিক আছে, কত টাকা 18% হারে জমা দিয়েছিল, এটাকে আমরা একটু অ্যালিগেশন মেথড দিয়ে করে দেবো সুন্দর করে। তাহলে মানে কি, অ্যাকচুয়ালি 15% জমা দিয়েছিল আর একটা 18% জমা দিয়েছিল। ঠিক আছে, টোটাল যে সুদটা সেটা আমাকে একটু বার করে নিতে হবে। সেটা কি হবে সেটা বলে দিয়েছে, 25,000 টাকার 1 বছরে
এত টাকা পেয়েছে, সেই সুদের হারটা আমাকে বার করতে হবে। আই সমান পি আর টি বাই 100, আই মানে কত এখানে 4050, পি মানে কত 25,000, ঠিক আছে। আর বার করব টি মানে 1/100, ঠিক আছে। দুটো শূন্য কাটিয়ে দিলাম। আর মানে আমি দেখতে পাচ্ছি কি 405/25, তাই না, 405/25। ওকে, শূন্য শূন্য কাটিয়ে দিলাম। তার মানে এদিকে হলো 51/5, তাহলে এদিকে হয়ে গেল আমার 81/5। তাহলে এক কাজ করো, 5 দিয়ে গুণ করে দাও। 5 15 হচ্ছে 75, 5 18 90, আর এটা কেটে হলো 81, ঠিক আছে। এবারে আমাদের বিয়োগ করো, 90 থেকে 9 হয়ে গেল, আর 6 5 11 6, ঠিক আছে। দেখো যদি আমি অনুপাত বার করি, 3 3 9, 3:2, ঠিক আছে। কি বলেছে 18% হারে, 18% মানে এই দিকটা, ঠিক আছে। 3:2, 18% মানে 2 ভাগ কত, 5 ভাগের 2 ভাগ, কতর মধ্যে না 25,000-এর মধ্যে। ব্যাস, এই হলো গল্প। তাহলে 5 5 25, 5,000, আর 5 2 10, 10,000, 10,000 হয়ে যাবে এই অঙ্কটা রাইট অ্যান্সার। তার মানে এখানে উত্তর নিশ্চয় ডি হবে, কোনোটাই নয়, 10 নেই এখানে, তাই না। বেশ, চলো আমাদের 23 অঙ্কটা দেখো কি বলছে। একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে এত এত হারে হ্রাস পায়। যে শেয়ারের বর্তমান দাম এত টাকা হয়, তাহলে 3 বছর পর কত টাকা হবে। দেখো প্রথম বছরে 10% হারে বৃদ্ধি, 10% মানে আমরা কি জানি 10-এর 100 মানে 1-এর 10, তার মানে যদি দাম 10 হয় তাহলে বৃদ্ধি হয়ে হবে 11, কারণ 1 টাকা বেড়েছে। দ্বিতীয় বছরে 5% ও 4% হ্রাস, তাহলে 5% হ্রাস মানে 5-এর 100 মানে 5 20 মানে 1-এর 20, তার মানে যদি 20 টাকার দাম হয় তার মানে হ্রাস হবে 19 টাকা। তৃতীয় বছরে 4%, 4% মানে 4-এর 100 মানে 4 পয়সা 100, 1-এর 25, এটাও হ্রাস পাচ্ছে, মানে যদি 25 টাকা হয় তাহলে 1 টাকা হ্রাস পেয়ে দাঁড়াবে 24 টাকা। তাহলে বর্তমান দাম এইটা মানে 3 বছর আগের দাম আর 3 বছর পরের দাম, তাহলে 3 বছর এটা কত চলো দেখি, 225 দুগুণে 50, তার মানে 5,000 হচ্ছে। আর এটা গুণ করে দেখি, এটা গুণ করে যদি হয় 4 9 36 6 3, 4 1 4, 9 2 18 4 22, 25 5 2, 2 1 2 4, 11 দিয়ে গুণ করতাম, 6 11 66, 5 11 55, 6 61 6, 4 11 44, 6 50, এইটা। তার মানে আগে যেটা 5,000 ছিল এখন 3 বছর পর দাঁড়িয়েছে 5,016। কি বলেছে, শেয়ারের বর্তমান দাম, শেয়ারের বর্তমান দাম, তার মানে এইটা। তাহলে এই 10,000 টাকা মানেই 5,000 এখানে, তাহলে 5,000-কে 10,000 দিয়ে কি করেছি, 2 দিয়ে গুণ করেছি। ঠিক সেম কেস, 3 বছর পর কত টাকা পাবো, এটাকেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে। দেখো 6 দুগুণে 12, হাতে রইল 1, 2 1 2 1 3, আচ্ছা 2 0 0, 5 দুগুণে 10, তার মানে কত হচ্ছে 10,132 টাকা, তাই না। 16 দুগুণে 32 মানে 10,000 না 10,032 হচ্ছে। ওকে, এইটা অ্যান্সার হয়েছে, তাই না। বেশ, এই হলো তোমার গল্প, ঠিক আছে। তো দেখো এইভাবে তুমি এই অঙ্কগুলো কিন্তু চক্রবৃদ্ধি শুধু এই ধরনের স্টাইলটা আমরা করে থাকি, ঠিক আছে। দেখো এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, তোমরা যদি ট্রাই করে দেখো বা যারা পরে ভিডিওটা দেখবে তারাও ট্রাই করতে পারো। এই অঙ্কটা কি বলছে দেখো, যদি পি সবচেয়ে বড় সংখ্যা হয় যা 60, 150 এবং 285-কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ পাওয়া যায়, তাহলে পি এর অঙ্কের যোগফল নির্ণয় করো। দেখো অ্যাকচুয়ালি এই অঙ্কটার গল্প হচ্ছে মানে গোসাগু করা। তাহলে এইভাবে 3টা সংখ্যা গোসাগু করাচ্ছে, তাহলে লসাগু বার করতে হবে প্রথমে, লসাগু করার পর যেটা কমন পার্ট সেটা হবে গোসাগু। তাহলে আরেক কাজ করতে পারি, এদের ব্যালেন্স মানে ডিফারেন্সটা করে নাও 90, আর এদের ডিফারেন্স হচ্ছে তোমার 5 3 135। এবার এটাকে লসাগু করে নাও তো, এটাকে লসাগু করলে আমি দেখতে পাচ্ছি কত খাওয়াবো প্রথম বলে দেখি, 9 খাই দাও, 9 10 90, আর এটা কত চলে দেখি, 9 1 9, 5 9 45, তাই না। আবার দেখো 5 খাওয়াবে, 5 2 10, 5 3 15, তাহলে কমন পার্ট হচ্ছে 9 আর 5, তার মানে গোসাগু হয়ে গেল কত 5 9 45, ঠিক আছে। তার মানে এইটাই হয়ে যাবে সব থেকে বড় সংখ্যা, যেটা 60 150 285-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে। এবারে কি বলছে, এর অঙ্কের যোগফলটা নির্ণয় করো। তাহলে এদের যোগফল কত হবে, 5 4 4 9, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় এলে তোমরা এভাবে এটাকে সলভ করবে, ঠিক আছে, রাইট অ্যান্সার দিয়েছো। চলো 25-এর অঙ্ক দেখো কি বলছে, এস গ্রামে জনসংখ্যা ছিল 68,000, যেটা প্রতি বছর 1200 করে কমে,
আর ওয়াই গ্রামের জনসংখ্যা ছিল 42,000, যেটা প্রতি বছর 800 জন করে বাড়ে। কত বছরে উভয় গ্রামের জনসংখ্যা সমান? দেখো এটাও খুব মজার অঙ্ক। প্রথমে তুমি কি করবে, দুটো করে শূন্য বাদ দিয়ে দাও তো ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাই না? ব্যাস, তুমি ধরে নাও যে এক্স বছর পর জনসংখ্যা সমান হবে। তাহলে এক্স গ্রামের জনসংখ্যা ছিল 680, প্রতি বছর 12 করে কমে, তাহলে এক্স বছরে কত কমবে? 12x। এটা যেটা হবে সেটা। দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই গ্রামে 420 জন ছিল এবং যেটা 8 জন করে বাড়ে, এক্স বছরে কত বাড়বে? 8x। এইটার সঙ্গে সমান হবে, কারণ আমি ধরে নিচ্ছি এক্স বছর পরে সমান হবে। ব্যাস, এটাকে তুমি এদিকে নিয়ে চলে যাও, মানে 12 8 20x, আর এটাকে তুমি এদিকে নিয়ে চলে এসো, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে তোমার হয়ে যাবে 62। তাহলে তোমার এক্স দিয়ে কাটাকাটি করো, প্রথমে একটা শূন্য কাটিয়ে দাও, 2 13 26। 13 বছর পর উভয় গ্রামের জনসংখ্যা সমান হবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে তুমি এই অঙ্কটাকে খুবই ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে। তো ভালো যখন লেগেছে তাহলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যেখানে, তাহলে আমাদেরও ভালো লাগবে। তাহলে যত বেশি সংখ্যক এই স্টুডেন্ট ভিডিওগুলো দেখবে আমরা ইন্সপায়ার হব। আর পরের ক্লাসে আমি আবার, পরের ক্লাস মানে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টাতে আবার ওই যে আমাদের ট্রেন সংক্রান্ত গতির যে শেষ পার্টটা ছিল সেটা আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো পরের ক্লাসে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তখনকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো। আর কালকে মনে হয় তোমাদের পরীক্ষা আছে পিএসসি, কাল পরশু ভালো করে পরীক্ষা দিয়ে এসো। ঠিক আছে, বাই বাই।